আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা ব্যাকরণের অত্যন্ত একটি কঠিন বিষয়। কঠিন বিষয়ের জন্য বলা হয় যে এটা অনেকে খুব কম বোঝে, কিন্তু আমরা যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব এবং আমি বোঝানোর পরে আশা করি তোমরা ব্যাপারটা খুব সহজেই আন্দাজ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রকৃতি প্রত্যয় কীভাবে পড়ি? মুখস্থ ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। আমরা পড়ি চল যোগ অক চলক, চল যোগ অন্ত চলন্ত, ডুব যুগ অন্ত ডুবন্ত, তারপরে গই যুগ অক গায়ক, এরকম করে আমরা মুখস্থ করে পড়ি। কিন্তু মুখস্থ করে পড়লে কি হয় যে ব্যাপারটা কয়েকদিন পর আর মনে থাকে না, এবং পরীক্ষা যখন আমরা উত্তর করতে যাই তখন চারটা অপশন থাকলে আমরা যদি যুক্তিটা না বুঝি, মূল ব্যাকরণটা না বুঝি, তাহলে কি হবে, আমাদের প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যাবে। আমরা যদি কতগুলো টার্ম জেনে নিয়ে যাই পরীক্ষায়, তাহলে কি হবে, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। প্রথমেই লেখা আছে প্রকৃতি প্রত্যয়, অর্থাৎ আমরা টপিকটার নাম যদিও প্রত্যয় বলি, আসলে টপিকটার নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এখন প্রথমেই আমাদের জানতে হবে যে এটার কাজ কি। এটার কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করে দেওয়া, মানে নতুন একটা শব্দ সৃষ্টি করা। যেমন আমরা এখানে দেখেছি শব্দটা ঢাকা। এই ঢাকাটাকে যদি আমি ক্রিয়া ধরি, অর্থাৎ ঢেকে দেওয়া যদি ধরি, শহর না ঢেকে দেওয়া যদি ধরি, তাহলে কি হবে, মূল শব্দটা, মূল ধাতুর মূলটা ছিল ঢাক, তার সঙ্গে যুক্ত হয়েছে আ, তাহলে ঢাকা একটা নতুন শব্দ। আবার যদি ঢাকাকে আমি শহর ধরি, মানে আমাদের শহর ঢাকা, তাহলে ঢাকার সঙ্গে যদি আমি একটা আই প্রত্যয় যুক্ত করি, তখন হয় ঢাকাই। তার মানে ঢাকার যে বিষয়টা সেটাকে বলে ঢাকাই। যেমন ঢাকাই শাড়ি, ঢাকাই মাস্তান, মানে হচ্ছে ঢাকার মাস্তান। এই নতুন ঢাকা শব্দটাতে শুধু শহরকে বোঝাচ্ছে, আর ঢাকাই বলতে এখানে বোঝাচ্ছে ঢাকা থাকে এরকম কেউ। তাহলে নতুন একটা শব্দ তৈরি হচ্ছে। তাহলে প্রত্যয়ের কাজ কি? নতুন শব্দ সৃষ্টি করা। এখন আমাকে জানতে হবে যে প্রকৃতি কি, প্রত্যয় কি। আমরা জানি প্রকৃতি প্রত্যয়ের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে যোগ চিহ্নের এই পাশে, আর একটা হচ্ছে এই পাশে। এখন যেটা আমাদের ডান পাশে থাকে সেটাকে বলা হয় প্রকৃতি, আর যেটা বাম পাশে থাকে, যেমন ডু যোগ অন্ত, এখানে হয় ডুবন্ত। এখন এটা হচ্ছে ডান পাশ, এটা বাম পাশ। ডান পাশটাকে বলা হয় প্রকৃতি, আর বাম পাশটাকে বলা হয় প্রত্যয়। তাহলে আমরা অবস্থানটা চিনলাম। আচ্ছা, এখন দেখতে হবে যে প্রকৃতির মধ্যে কি থাকে। প্রকৃতির মধ্যে গাছপালা থাকে এটা বললে হবে না, কেননা প্রকৃতি ব্যাকরণে প্রকৃতির মধ্যে কি থাকে এটা আমাদের জানতে হবে। যে প্রকৃতির মধ্যে দুটি বিষয় থাকে, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে শব্দমূল। প্রকৃতির মধ্যে দুটো বিষয় থাকে, ধাতু এবং শব্দমূল। তাহলে ধাতু আর শব্দমূল ব্যাপারটা কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল, অর্থাৎ ক্রিয়ার একদম ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত যা থাকে সেটাকে বলা হয় ক্রিয়ার মূল। যেমন একটা ক্রিয়া আছে করিয়া, একটা ক্রিয়া, এটার মূলে ছিল কর। আবার যদি বলেছিলাম, এই ক্রিয়াটার মূলে ছিল বল, শুরুতে ছিল বল, তারপরে বলেছিলাম সৃষ্টি হয়েছে। তাহলে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তাহলে ক্রিয়ার মূলকে যদি ধাতু বলে, তাহলে শব্দমূল বলা হয় কি কাকে? ক্রিয়া বাদে আর যে শব্দগুলো আছে, অর্থাৎ নাম শব্দ, যাতে কোনো কিছু নাম বোঝায়, ওই নাম শব্দের যে মূলটা, অর্থাৎ যেটাকে আর ভাঙা যাবে না, ওই পর্যায়টাকে বলা হয় শব্দমূল। যেমন আমরা যদি বলি লাঠিয়াল, এই একটা শব্দ, কিন্তু এই শব্দটার মূলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল লাঠি। তাহলে এটা হচ্ছে শব্দমূল। তাহলে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, আর শব্দের মূলকে বলা হয় শব্দমূল। আর এই দুটা মিলেই কোন পাশটা হয়? ডান পাশ হয়, যাকে বলা হয় প্রকৃতি। এরপরে রয়েছে প্রত্যয়। প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হচ্ছে এই যে এই বিষয়গুলো, অর্থাৎ ধাতু বা শব্দমূলের সঙ্গে বাম পাশে যে বর্ণ বা বর্ণ সমষ্টি। বর্ণ কেন বলছি? কখনো একটি বর্ণ হতে পারে, কখনো একাধিক বর্ণ হতে পারে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকেই বলা হয় প্রত্যয়। তাহলে প্রকৃতি কি, প্রত্যয় কি, আমরা ব্যাপারটা ক্লিয়ার হলাম। এখন যেহেতু আমরা প্রকৃতিটা দেখেছি, প্রকৃতির মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ধাতু, আরটা হচ্ছে শব্দমূল। এখন ধাতুর সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয়,
এই প্রত্যয়গুলো যুক্ত হয় তাহলে যে শব্দ হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। এবং শব্দমূলের সঙ্গে এগুলো যদি যুক্ত হয় অর্থাৎ প্রত্যয় যুক্ত হয় তাহলে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের ব্যাপার, শব্দ থাকবে, আর কৃৎ প্রত্যয় হচ্ছে সেখানে ক্রিয়া থাকবে বা ধাতু থাকবে বা ক্রিয়ার মূল থাকবে। তাহলে আমরা তদ্ধিত প্রত্যয় কৃৎ প্রত্যয় ব্যাপারটা জানতে পারলাম। আরেকটা বিষয় এখানে বলে রাখি, কৃৎ প্রত্যয়ের বেলা অর্থাৎ যদি ধাতু থাকে, যেমন যদি আমরা বলি চলন্ত, চল যোগ অন্ত, এটা একটা কৃৎ প্রত্যয় অর্থাৎ এখানে ক্রিয়া আছে চলন্ত। এখন এই কৃৎ প্রত্যয়ের বেলা আমাদের একটা চিহ্ন ব্যবহার করতে হয়, এই চিহ্নটা, এটাকে রুট চিহ্ন বলে। এই চিহ্নটা পরীক্ষা একবার এসেছিল যে কৃৎ প্রত্যয়ে কোন চিহ্ন ব্যবহার করা হয়, সেখানে 4টা অপশন, অনেকগুলি অপশন চিহ্নই ছিল, উত্তর ছিল এই চিহ্নটা। আমরা মোটামুটি বেসিক বিষয়টা এখন জানলাম। এখন আরো দুটো বিষয় আছে এখানে। কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় জানার পরে আমাদের জানতে হবে কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ। অর্থাৎ যেই পদ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি অংশকে পদ বলে, যেই পদটা আমি কৃৎ প্রত্যয়ের মাধ্যমে পাবো তাকে বলা হবে কৃদন্ত পদ, আর যেই পদটা আমি তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে পাবো তাকে বলা হবে তদ্ধিতান্ত পদ। তাহলে কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ ক্লিয়ার। তোমরা একটা কৃদন্ত পদের যদি নাম বলো তাহলে কি বলতে হবে, যেমন পাঠক, কি হবে, ধাতুটা হচ্ছে পট, তারপর হচ্ছে অক, তাহলে পাঠকটা কি পদ, কৃদন্ত পদ। আর তদ্ধিতান্ত পদের যদি একটা উদাহরণ দিই তাহলে কি হবে, যেমন মহিমা, এটা কি হবে, মহৎ যোগ ইমন, মহিমা। তাহলে এই মহিমা শব্দটি হচ্ছে কোন পদ, তদ্ধিতান্ত পদ। আর পাঠকটা কোন পদ, কৃদন্ত পদ। অর্থাৎ কৃৎ প্রত্যয়ের মাধ্যমে হলে কৃদন্ত পদ, তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে হলে তদ্ধিতান্ত পদ। এখন আমরা জানবো সেই বিষয়টা, যেটা হচ্ছে যে কিভাবে এই বিষয়ে এক্সপার্ট হওয়া যায়। আমরা বেসিকটা কিন্তু জেনে ফেলেছি। এক্সপার্ট হতে হলে যেটা হতে হবে যে শব্দের মূল আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং ক্রিয়ার মূল অর্থাৎ ধাতু ভালোভাবে জানতে হবে। এখন ধাতু কিন্তু তুমি আর আমি চাইলেই আমাদের মন মতো গড়ে নিতে পারবো না, আবার শব্দের মূলও গড়ে নিতে পারবো না। তবে শব্দের মূল একটু সহজ হয়, কেননা যে কোনো শব্দের মূলটা খুব কমন সেন্স দিয়ে বলা যায়। যেমন ধরো যদি একটা প্রশ্ন হয় কেন্দ্রিক, কেন্দ্রিক এর মূলটা কি, কেন্দ্রিকের মূলটা এমনিতেই মাথায় চলে আসে যে কেন্দ্রিকের মূলে রয়েছে কেন্দ্র, শব্দমূলটা হবে কেন্দ্র। অর্থাৎ তদ্ধিত প্রত্যয় বা শব্দমূলটা খুব সহজেই মাথায় আনা যায়। যেমন সোনালী, সোনালী এর ভিতরে কি লুকিয়ে আছে, সোনালী শব্দের মধ্যে লুকিয়ে আছে সোনা। তার মানে এটা সহজেই শব্দমূলটা বের করা যায়, কিন্তু ধাতুটা যদি আমরা নাম মনে রাখি বা মুখস্থ করি তাহলে মনে থাকবে না। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যয়। প্রত্যয় এখানে দেয়া আছে, আরও প্রত্যয় আছে কিছু কিছু, এখানে উল্লেখযোগ্যগুলো দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে প্রত্যয়, এগুলো প্রত্যয়, কিন্তু এগুলো হচ্ছে বাংলা প্রত্যয় আর এগুলো হচ্ছে সংস্কৃত প্রত্যয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যয়গুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ প্রত্যয় বানানো যায় না, প্রত্যয়গুলো নির্ধারিত আছে বাংলা ব্যাকরণে, এজন্য এগুলো মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করা থাকলে কি হবে, অন্য একটা ভুল প্রত্যয় দেওয়া থাকলে সেটা আমরা অ্যান্সার করব না, কেননা ওই প্রত্যয় যদি বাংলা ব্যাকরণেই না থাকে তাতে উত্তর হওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করা অনেক কষ্টসাধ্য, তারপরও আমি করেছি, তোমরাও পারবে। এগুলো মুখস্থ করা কোনো ঘটনা না। তাহলে এটা মুখস্থ থাকতে হবে, এগুলো মুখস্থ থাকতে হবে, পাশাপাশি মুখস্থ থাকতে হবে ধাতু। ধাতু তো আমি আগেই বলেছি ক্রিয়ার মূলকে ধাতু বলে। তো বাংলা ধাতু এবং সংস্কৃত ধাতু পার্থক্য আছে। বাংলা ধাতু এবং সংস্কৃত ধাতুর মধ্যে পার্থক্য আছে। যেমন বাংলায় যখন হয় কর ধাতু, যেমন করা, করা ধাতুর করা ক্রিয়াটার মূলে আছে কর, সেই কর ধাতুটাই সংস্কৃতে গেলে হবে ক্রি। আছে ধর, সংস্কৃতে গেলে হবে ধ্রি। আছে শোন, সংস্কৃতে গেলে হবে শ্রু। যেমন সোনা, শুন যোগ আ, সোনা। আর যদি আমরা ইয়েতে বলি, সংস্কৃততে বলি, তাহলে হবে শ্রবণ, শ্রবণ। তাহলে কি হবে, শ্রু, আর ধাতুটা হবে শ্রু। তারপরে যদি আমরা বলি ঘর্ষণ,
ঘর্ষণ এটা একটা সংস্কৃত শব্দ, আর যদি বলি ঘষা এটা একটা বাংলা শব্দ। তাহলে ঘর্ষণ আর ঘষা, ঘষার ধাতুটা কি হবে? ঘষ। কি হবে? ঘষ যোগ আ, ঘষা। আর যদি সংস্কৃত হয় তাহলে হবে ঘৃষ, ঘৃষ যোগ অন, ঘর্ষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে ঘটনাটা, যে আমাদের বাংলা ধাতুগুলো জানতে হবে, পাশাপাশি বাংলার সংস্কৃতগুলো জানতে হবে। তো এই যে কর, ক্রি, ধর, ধৃ, শুন, শ্রু, ঘষ, ঘৃষ, বার, বৃত, গা, গই, পর, পট, দেখ হয়ে যায় দৃশ, দে হয়ে যায় দা, বল হয়ে যায় বচ, রাখ হয়ে যায় রক্ষ, বাদ হয়ে যায় বন্ত, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। মনির চৌধুরী বইতে ধাতু অধ্যায়ে এগুলোর বিরাট একটি তালিকা দেওয়া আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। এখানে আমি যে ধাতুগুলো দিয়েছিলাম, এই ধাতুগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো বাংলাও আছে, সংস্কৃত আছে, কিন্তু কিছু কিছু ধাতু আছে যার সংস্কৃত আছে কিন্তু বাংলা নেই। সেই ধাতুগুলো আমি এখন এখানে লিখে দিচ্ছি। যেমন মুচ, এটা একটা ধাতু যার সংস্কৃত আছে, বাংলা নেই। তারপরে দ্বীপ, যার সংস্কৃত আছে, বাংলা নেই। তারপরে সৃজ, যার সংস্কৃত আছে, বাংলা নেই। তারপরে মুজ, তারপরে তেজ, এগুলো সংস্কৃত আছে কিন্তু বাংলা ধাতু নেই। তাহলে এগুলো তোমরা নোট করে নাও, এটা যদি থাকে আমি এটা মুছে ফেলবো, কারণ এটা তোমাদের আমি যখন আবার স্মরণ করিয়ে দেব তখন এগুলো আসবে। যেমন মুচ, যখন আমরা বলবো মুক্ত তখন হবে মুচ যুক্ত। যখন বলবো দর্পণ, দ্বীপ যুগ অন। যখন বলবো সৃষ্টি, সৃজ যুক্তি। যখন বলবো ত্যাগ তখন হবে তেজ যোগ জ। এরকম এই ধাতুগুলো লাগবে। এখন আসো, আলটিমেটলি যদি তোমার এই দুইটা বিষয় জানা থাকে, অর্থাৎ প্রত্যয়ও জানা থাকে, ধাতু এবং শব্দের মূলও জানা থাকে, তাহলে তোমার দেখবে যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা সহজ হয়ে যাবে। আমরা এখান থেকে প্রত্যয় নেব, এখান থেকে ধাতু নেব এবং কিছু শব্দ অ্যানালাইজ করব। যেমন এখানে আছে বাংলা প্রত্যয় অন, তাহলে বাংলা ধাতু কি? চল, তার সঙ্গে যুক্ত হয় অন, কি হয়ে গেল? চলন। তারপরে আছে অনা, যেমন দোল যোগ অনা, কি হয়ে গেল? দোলনা। তারপর আছে অনি, তারপর আছে অন্ত। অন্ত দিয়ে আমরা করতে পারি যেমন ডুব যোগ অন্ত, কি হয়ে গেল? ডুবন্ত। তেমনি আছে আই, যেমন ঢাকা যোগ আই, ঢাকাই। তারপরে আছে যেমন আমরা বলতে পারি খোদাই, খোদ যোগ আই, খোদাই। বলতে পারি ঢালাই, ঢাল যোগ আই, ঢালাই। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে উদাহরণ কম দিচ্ছি, তো অনেক উদাহরণ আছে। তোমরা লেকচার শিট নাড়াচাড়া করলে অথবা যে কোনো একটা বই নাড়াচাড়া করলে খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এগুলো বাংলা প্রত্যয়, বাংলা শব্দের বেলা প্রযোজ্য। যেমন আছে আন, যেমন দার, দার যোগ আন, কি হয়? সরি, যেমন চালান, কি হবে? চাল যোগ আন, চালান। এরকম। তারপর আছে যেমন আলী, যেমন রূপা যোগ আলী। এখন এটা তদ্ধিত প্রত্যয় না কৃত প্রত্যয়, এটা বোঝার উপায় হচ্ছে যেটা ক্রিয়া বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে, এর মূলে ক্রিয়া আছে কিনা। যেমন রূপা, রূপালীর মধ্যে কোনো ক্রিয়ার অস্তিত্ব নাই, সুতরাং রূপা একটা শব্দমূল, রূপা তার সঙ্গে যুক্ত হচ্ছে আলী প্রত্যয়, এটা একটা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে। তারপরে আছে আল, যেমন বঙ্গ যোগ আল, কি হয়? বাঙ্গাল। তাহলে বাঙ্গালটা কি? তদ্ধিত প্রত্যয়। এরকম তা দিয়ে যদি বলি তা দিয়ে, তাহলে কি হবে? পানি যোগ তা, কি হয়? পান্তা। এটা একটা তদ্ধিত প্রত্যয়। তারপর যদি আমরা বলি এই তোমার তি দিয়ে না দিয়ে যদি বলি তাহলেও হয়,
তারপরে ইয়া দিয়ে বললে হয়, যেমন তোমার জাল যোগ ইয়া, জেলে। জেলেকে যদি করি তাহলে কি হয়, জাল, মূল শব্দ, জেলের মূল শব্দ হচ্ছে জাল এবং এটার প্রত্যয় হচ্ছে ইয়া, অর্থাৎ জেলে, জেল যোগ জাল যোগ এ হবে না, এটা হবে জাল যোগ ইয়া, জালিয়া বা জেলে, এরকম। তারপর আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতগুলো। যেমন এখানে আমরা সংস্কৃত প্রত্যয়গুলো এখন ব্যবহার করব। যেমন আমরা যদি বলি, আমরা যদি অন দিয়ে দেখাই, যেমন অন দিয়ে দেখাই, যেমন পঠন, এখানে অন আছে সবার শেষে, তাহলে এটার ধাতুটা কি হবে, পাঠ করা। পঠন কিন্তু সংস্কৃত শব্দ, তাহলে আমরা দেখব যে এখানে পর আছে পট, তাহলে যেহেতু শব্দটা সংস্কৃত সুতরাং ধাতুটাও কি হবে, সংস্কৃত হবে, পট যোগ অন। তারপরে দেখবো আমরা অনিয়, যেমন শ্রবণীয় একটা শব্দ, সেখানে আমরা কি করব, শ্রবণ মানে শোনা, এখানে দেখবো শোন কি আছে, শ্রু, আমরা নিয়ে আসবো শ্রু, শ্রু, শ্রুর সাথে কি হবে, অনিয় হবে, শ্রবণীয় যেহেতু অনিয় আছে, অনিয় হবে। এরকম আমরা দেখছি যে এখানে আছে বর, বর দিয়ে কেমন হবে, যেমন নশ্বর, এটা কি হবে, নশ যোগ বর। ঈশ্বর, ইশ যোগ বর, কি হয়, ঈশ্বর। তারপর আছে নখ, অর্থাৎ নখ কখন হয়, নখ যেমন কারক, এটা কি হবে, কারক মানে হচ্ছে করা আছে এর মধ্যে, করা, তাহলে কর থাকলে বাংলায় কর হলে সংস্কৃতে এটা সংস্কৃত শব্দ, তাহলে কি হবে, ক্রি, ক্রি যোগ নখ। অথবা এটা আমরা অকও ব্যবহার করতে পারি, বর্তমান আধুনিক বাংলা ব্যাকরণে অক ব্যবহার করা হয়। তারপরে দেখতে পাচ্ছি আছে ই, যেমন এখানে আছে ই, যেমন হেমন্ত যোগ ই, কি হয়, হৈমন্তী, এরকম। এটা কি প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, কেননা হেমন্তের মধ্যে কোনো ক্রিয়া নাই, এটা হচ্ছে একটা শব্দমূল। তাহলে আমাদের এটা বুঝতে হবে কোনটা শব্দমূল আর কোনটা ক্রিয়ার মূল। আমরা আরো একটু উদাহরণ দিচ্ছি, যেমন কোনো শব্দের শেষে যদি মান থাকে, যেমন বর্ধমান, চলমান। এখন আমরা দেখব যে এরকম মান থাকলে কি হবে, মান থাকলে হবে সানচ প্রত্যয়। কি প্রত্যয় হবে, সানচ, অর্থাৎ মান নামে কোনো প্রত্যয় নাই, তাই তুমি তো বর্ধমান যদি তুমি লেখো বর্ধ যোগ মান হবে না, কারণ হচ্ছে মান নামে কোনো প্রত্যয় নেই, আবার বর্ধ নামে কোনো ধাতু নেই। সুতরাং তোমার ধাতুটা যেহেতু বেড়ে ওঠা মানে বাড়া, সুতরাং আমরা দেখব যে এখানে দেখা যাচ্ছে বার ব্রিথ, এখানে দেখবো যে বার ব্রিথ, মানে এখানে বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা আছে, তাহলে কি হবে, ব্রিথ যোগ সানচ, সানচ, এটা হবে বর্ধমানের প্রকৃতি প্রত্যয়। তারপর আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা দেখি, কর্তব্য বা শ্রুতব্য, এরকম যদি থাকে, তব্য থাকে শেষে, তাহলে বলতে তব্য নামে এখানে একটা প্রত্যয় আছে, তাহলে কর্তব্যর ইয়েতে কি আছে, কর আছে, তাহলে কর ধাতু থাকলে কি হবে, ক্রি হবে, ক্রি যোগ তব্য। শ্রুতব্য কি হবে, শ্রু যোগ তব্য, এরকম। এখানে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে যদি কৃত প্রত্যয়ের বেলা মান থাকে তাহলে হয় সানচ সানচ প্রত্যয়, কিন্তু তদ্ধিত প্রত্যয়ের বেলা যদি মান থাকে তাহলে হবে মতুপ। যেমন আমরা যদি বলি বুদ্ধিমান, বুদ্ধিমান এই কথার মধ্যে কোনো ক্রিয়া নাই, বুদ্ধিমান একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে বুদ্ধি একটা কিছু নাম, তাহলে এটা শব্দমূলটা হবে বুদ্ধি আর মানের জায়গায় হবে মতুপ, বুদ্ধিযুগ মতুপ বুদ্ধিমান।
এটাই মনে রাখতে হবে, মান নামে কোনো ধাতু নেই। যদি তদ্ধিত প্রত্যয়ের বেলা মান আসে তাহলে হবে মতুব, আর কৃত প্রত্যয়ের বেলা যদি মান আসে তাহলে হবে সানজ। এভাবে যদি তুমি উদাহরণগুলো দেখো তাহলেই দেখবে হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইমন, অর্থাৎ যদি শোনো শব্দের শেষে ইমা থাকে, ইমা থাকলে কি হবে? ইমন হবে। যেমন চন্দ্রিমা, এটা এই ধাতুটা, এই প্রত্যয়টা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের বেলা হয়। যেমন চন্দ্রিমা, আমাদের প্রতি চন্দ্রিমা কোথায় ব্যবহৃত হয়? এই শব্দের মূলের ছিল চন্দ্র, তার সঙ্গে হবে ইমা। এরকমভাবে যদি বলি দ্রাঘিমা, তাহলে কি হবে? দীর্ঘ যোগ ইমন, দ্রাঘিমা। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল, সেটা হচ্ছে প্রেম। এটা একটু ব্যতিক্রম, প্রেম। এই প্রেমের হবে প্রিয় যোগ ইমন, প্রেম। এটা একটা তদ্ধিত প্রত্যয়। তারপর অন্যান্য পদগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি। যেমন তোমার যদি থাকে এরকম শৈশব, তাহলে কি হবে? এর মূলে রয়েছে শিশু, এই শিশু যোগ স্ন ব্যবহার করতে পারি আমরা, এখানে দেয়া আছে। আবার যদি চাই অব ব্যবহার করতে পারি, অর্থাৎ অব নামে একটি প্রত্যয় আছে আধুনিক বাংলা ব্যাকরণে। তারপর আমরা যদি বলি যোদ্ধা, এর মধ্যে যোদ্ধা মানে যুদ্ধ, এর মধ্যে একটা ক্রিয়া আছে, তাহলে কি হবে? যুজ যোগ ত্রিচ, যোদ্ধা। এখানে তা থাকলেও ত্রিচ হয়, এই ধা থাকলেও ত্রিচ হয়। যেমন নেতা, নেতা থাকলে কি হবে? নেতা থাকলে হবে নি যোগ ত্রিচ, নেতা। নেতৃত্ব দেয় যে, তাকেই বলা হয় নেতা। এখানে মূলে একটা ধাতু রয়েছে। এভাবে যদি দেখো যে ধাতুগুলো থাকে আত্মস্থ করা, এগুলো আত্মস্থ করা থাকে, এবং যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে খুব সহজে বিষয়গুলো তোমরা আয়ত্ত করতে পারবে। আশা করি ভালোভাবে প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।